বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন 2025-এর সমাবর্তন বক্তা, উপস্থিত শিক্ষা উপদেষ্টা, ইউজিসি চেয়ারম্যান, সরকারের উপদেষ্টা বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য বৃন্দকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি, সালাম জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি 52-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান এবং ফিলিস্তিনের মুক্তিকামী জনতা সহ সারা বিশ্বে যারা নির্যাতন আর বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজ ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবোজ্জ্বল দিন, কারণ অনুষ্ঠিত হচ্ছে এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সর্ববৃহৎ সমাবর্তন। আমরা 2011 থেকে 2023 সাল পর্যন্ত 13 বছর ধরে ডিগ্রি অর্জনকারীদের হাতে এ সমাবর্তনে সনদ তুলে দেবার সাহসী সিদ্ধান্ত নিয়েছি। এক ভেন্যুতে এত বড় সমাবর্তন বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে হয়েছে বলে আমাদের জানা নেই। সেজন্য এ সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব আগ্রহ। এছাড়া শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ও সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সমাবর্তন বক্তা হতে সম্মত হওয়ায় শিক্ষার্থীদের আগ্রহে যুক্ত হয়েছে বাড়তি উদ্দীপনা। আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। প্রসঙ্গত, প্রফেসর ইউনূস এই হাটাজারি উপজেলারই সন্তান, এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। সে হিসেবে তিনি আজ নিজের ঘরে ফিরেছেন। এই ঘরের কোণে একদিন তিনি তাঁর স্বপ্নের গ্রামীণ ব্যাংকের বীজ রোপণ করেছিলেন। দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর সেই অদম্য স্বপ্ন সফল হয়েছিল 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে। গ্র্যাজুয়েট বৃন্দ, সাম্প্রতিককালে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া ভালো হচ্ছে না, কারণ এদেশের বিশ্ববিদ্যালয়গুলো এর মূল পরিচয় থেকে অনেকটা দূরে সরে এসেছে। আমাদের ভুলে গেলে চলবে না, বিশ্ববিদ্যালয় একটি একাডেমিক প্রতিষ্ঠান, এটি রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। কোনো একাডেমিক প্রতিষ্ঠানে যদি একাডেমিক কাজের চেয়ে রাজনৈতিক কার্যক্রম প্রাধান্য পায়, তাহলে সে প্রতিষ্ঠানকে তার খেসারত দিতে হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং এর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউজিসি বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য মনে রেখে কাজ করছে বলে প্রতীয়মান হয় না। বিশ্ববিদ্যালয়গুলোর মূল কাজ রাজনৈতিক নেতা তৈরি করা নয়, বরং এর মূল কাজ হচ্ছে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করা এবং শিক্ষক শিক্ষার্থীদের গবেষণায় প্রশিক্ষণ দেয়া। প্রশ্ন হল, 1973 সালের অ্যাক্ট দ্বারা পরিচালিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো উপস্থাপিত লক্ষ্য উপজীব্য করে কতটা পরিচালিত হতে পারছে? উক্ত অ্যাক্ট বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবাধ স্বাধীনতা দিলেও তাদের দায়িত্বশীলতা সুনিশ্চিত করার উপায় উদ্ভাবন করতে পারেনি। ফলে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যাশিত মাত্রায় এর মূল লক্ষ্য অর্জন করতে পারছে না। পৃথিবীর সকল দেশে বিশ্ববিদ্যালয় রয়েছে, আমেরিকাতেই রয়েছে 4 সহস্রাধিক বিশ্ববিদ্যালয়। ওই সব দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকাণ্ডের সঙ্গে মিল না রেখে একেবারেই ব্যতিক্রমীভাবে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ দেশের দলীয় রাজনীতির লেজুড় বৃত্তির মতো শিক্ষা বিধ্বংসী কাজে নিয়োজিত হয়ে লেখাপড়া ও গবেষণার ক্ষতি করছেন।
বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে যুগপৎ শিক্ষক ও শিক্ষার্থীদের সংগঠন রয়েছে। এগুলো তাদের নিজস্ব একাডেমিক স্বার্থ নিয়ে বার্গেইনিং এজেন্ট হিসেবে কাজ করছে। তারা হল দখল, সিট দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ক্যান্টিনে ফাও খাওয়া, মাদক সেবন, গণরুম গেস্টরুম সংস্কৃতি, আধিপত্যবাদ, বন্দুকযুদ্ধ, দখলদারিত্ব, টর্চার সেল, নিয়োগ বাণিজ্য প্রভৃতি বিষয়ে চর্চা করে না। সেশন জটের সঙ্গে তাদের পরিচয় নেই। পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোতে সময় মতো ক্লাস ও পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশিত হয় সময় মতো, সমাবর্তনও হয় সময় মতো। এদের প্রতিটি কার্যক্রম একাডেমিক ক্যালেন্ডারে নির্দিষ্ট করা থাকে। শিক্ষকগণ যোগ্যতা অনুযায়ী মেধার ভিত্তিতে প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয়ে চাকুরি পান। তারা শিক্ষার্থীদের সময় দেন, ছাত্রছাত্রীদের একাডেমিক তৃষ্ণা মেটাতে ভূমিকা পালন করেন। অন্যদিকে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কেমন পরিবেশ উপহার দিচ্ছে? দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সকল শিক্ষক শ্রেণীকক্ষের পাঠদানে সমানভাবে মনোযোগী নন। তাঁদের অনেকে যথার্থভাবে একাডেমিক দায়িত্ব পালনে যত্নবান নন। কেউ কেউ রাজনৈতিক কাজে অধিক মনোযোগী। এর ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হন। অনেক শিক্ষক যত সংখ্যক ক্লাস নেবার কথা তার চেয়ে কম সংখ্যক ক্লাস নিয়ে দায়সারাভাবে সিলেবাস শেষ করে দেন। কেউ কেউ দিনের পর দিন ক্লাসে না গিয়ে শিক্ষক লাউঞ্জে রাজনৈতিক আড্ডায় মেতে থাকেন। অনেক ক্ষেত্রেই অতিথি শিক্ষক এবং খণ্ডকালীন শিক্ষকগণও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন না। শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার অভাবে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সনদ অর্জন করলেও মানসম্পন্ন গ্র্যাজুয়েট হয়ে বের হতে পারছেন না। এ কারণে আন্তর্জাতিক চাকরি বাজারে প্রতিযোগিতায় আমাদের গ্র্যাজুয়েটগণ আশানুরূপ ভালো করতে পারছেন না। উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়। যোগ্যতার পরীক্ষায় পাশ করে শিক্ষক হবার পরও অনেক শিক্ষক পাঠদান, গবেষণা ও প্রকাশনায় দক্ষতা দেখাতে না পারলে তাদেরকে শিক্ষকতা ছেড়ে দিতে হয়। বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে গেলে পিএইচডি ডিগ্রি ছাড়া আবেদনই করার সুযোগ নেই। এক্ষেত্রে বাংলাদেশের চিত্র উল্টো। এখানে অতীতে দলীয় সরকারের আমলে ভালো প্রার্থী থাকা সত্ত্বেও অনেক কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কেবল দায়সারা মৌখিক পরীক্ষার পাশাপাশি রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেন করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিতে সক্ষম হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB 2016 সালে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বাংলাদেশের 13টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রভাষক নিয়োগের তথ্য উপস্থাপন করে। সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকের চাকুরি পেতে 3 ধাপের পরীক্ষা দিতে হয়। বেসরকারি কলেজে শিক্ষক হতে হলেও 3 স্তরের পরীক্ষার সম্মুখীন হতে হয়। সেখানে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কেবল মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা অযৌক্তিক। এ কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে গঠিত অন্তর্বর্তী সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2025 সালের 4 জানুয়ারি অনুষ্ঠিত 558তম সিন্ডিকেট সভায় শিক্ষক নিয়োগ নীতিমালা সংশোধন করেছি। মৌখিক পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষা ও প্রেজেন্টেশনের বিধান যোগ করেছি। বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রতিটি ক্ষেত্রে যে নৈরাজ্য ও অবৈধ আর্থিক লেনদেন প্রচলিত ছিল তা প্রতিহত করেছি। নিয়োগ বাণিজ্যে জড়িতদের চিহ্নিত করে তাদের শাস্তি প্রক্রিয়ার সূচনা করেছি। ছাত্রাবাসগুলো থেকে দখলদারিত্ব সংস্কৃতি উচ্ছেদ করে প্রতিটি ছাত্রাবাসে আমাদের প্রভোস্টগণ মেধার ভিত্তিতে আসন বরাদ্দ সুনিশ্চিত করেছেন। সম্মানিত ডিনদের তত্ত্বাবধানে 2024-25 সালের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে ও আমাদের উপাচার্য, ডিন, প্রভোস্ট এবং সকল শিক্ষকগণ মিলে আমরা বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রতিটি স্তরে ন্যায্যতা ও সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষক শিক্ষার্থীদের গবেষণা
ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচিতি পায়। আজকের সমাবর্তন বক্তা প্রফেসর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সারা বিশ্বে যুগপৎ অধিকতর পরিচিত ও সম্মানিত করেছেন। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিভিন্ন সময়ে স্মরণীয় অবদান রেখে এ বিশ্ববিদ্যালয়কে আলোকিত করেছেন প্রয়াত খ্যাতিমান বিজ্ঞানী ডক্টর জামাল নজরুল ইসলাম, ইতিহাসবিদ ডক্টর আব্দুল করিম, বাংলা সাহিত্য গবেষক সৈয়দ আলী আহসান, ডক্টর আনিসুজ্জামান, ডক্টর আবু হেনা মোস্তফা কামাল, শিল্পী রশিদ চৌধুরী, মুর্তজা বশির, দেবদাস চক্রবর্তী, মনসুরুল করিম, ভাস্কর আবদুল্লাহ খালিদ সহ বিভিন্ন বিভাগের আরও অনেক শিক্ষক ও গবেষক। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে বহির্বিশ্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারেন এমন শিক্ষক সত্যি বিরল। প্রয়াত খ্যাতিমান শিক্ষকদের শূন্য স্থানগুলো নবাগত শিক্ষকগণ তাদের গবেষণা ও প্রকাশনের মাধ্যমে পূরণ করতে পারছেন না। এ কারণে এ বিশ্ববিদ্যালয় ভালো বিশ্ববিদ্যালয়গুলোর তালিকার সূচকে পিছিয়ে পড়ছে। অকুতভয় ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে সংবিধান মেরামত ও রাষ্ট্র সংস্কারের মাধ্যমে উন্নততর বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এনে দিয়েছে। অন্তর্বর্তী সরকার এ সুযোগ কাজে লাগাতে সচেষ্ট। তবে শিক্ষা ব্যবস্থায় সংস্কার না করলে এ সংস্কার প্রচেষ্টা পূর্ণতা পাবে না। ছাত্র জনতার উচিত সরকার গৃহীত সংস্কার উদ্যোগসমূহ বাস্তবায়নে আন্তরিকভাবে সহায়তা করা। সেই সঙ্গে তাদের অন্তর্বর্তী সরকারকে এ মর্মে স্মরণ করিয়ে দেওয়া উচিত, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, কাজেই অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসার আগে মেরুদণ্ডের চিকিৎসা অধিক জরুরি। আমাদের সকলেরই সরকারকে শিক্ষা ব্যবস্থা সংস্কার করে যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করতে বলা উচিত। অনেকে কথা না বললেও আপনাদের মতো সুশিক্ষিত গ্র্যাজুয়েট বৃন্দ এবং আমাদের মতো একাডেমিয়ায় কর্মরতদের জন্য সরকারকে এমন পরামর্শ দেওয়া সময়ের দাবি। প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, আপনারা এ বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আপনাদের পদচারণায় আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণচঞ্চল ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনাদের যতটা সম্মান দিয়ে স্বাগত জানানো উচিত ছিল, জানি না বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করতে পেরেছে না। তবে সামর্থ্য সীমিত হলেও আমাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকবেন, সুখে দুঃখে আমাদের পাশে থাকবেন। যে বিশ্ববিদ্যালয় থেকে আপনারা ডিগ্রি অর্জন করেছেন, আমরা আশা করব সে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আপনারা সামর্থ্য অনুযায়ী অবদান রাখবেন। বিশ্ববিদ্যালয় ও উপাচার্যের কার্যালয়ের দরজা আপনাদের জন্যে সব সময় খোলা থাকবে। দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন, আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করবেন। আপনারা দায়িত্বপরায়ণতা ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে যুগপৎ দেশে ও বিদেশে সম্মানিত করবেন। পরিশেষে বলতে চাই, আমরা রাতারাতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে MIT, কেমব্রিজ বা হার্ভার্ড বানাতে পারবো না। তবে আপনারা সবাই পাশে দাঁড়ালে এ বিশ্ববিদ্যালয়কে নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে একটি প্রথম শ্রেণীর সন্ত্রাসমুক্ত, অনুকরণীয় একাডেমিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। সরকার আমাদের পাশে আছে, UGC আমাদের সহায়তা দিচ্ছে। এর সঙ্গে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা যদি পাশে থাকেন, তাহলে আশা করি আমরা সফল হব। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।